জাতীয় পরিষদের অধিবেশন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এই চট্টগ্রাম থেকেই মুক্তিবাহিনী মুক্তির ডাক দিয়েছিল ছিনিয়ে আনতে বাংলাদেশের পতাকা। বাংলাদেশকে স্বাধীন করতে তারা ঝাঁপিয়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল বিজয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50-এরও অধিক বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় টিভি আয়োজন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথা। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয়ের মাসে বিজয় টিভির বিশেষ আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথায়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা পেয়েছি আমাদের পাশে জনাব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান চাচাকে। চাচা ছিলেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টল বীর ABM মহিউদ্দিন চৌধুরীর খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধা। কথা বলবো চাচার সাথে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চাচা কেমন আছেন? যে আছি ইনশাল্লাহ, এই বয়সে যদ্দূর ভালো থাকা যায়। যেহেতু বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন, তারপরে আপনি দেখতে এখন অনেকটাই সুস্থ আছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক। যেহেতু মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা এসছে এবং প্রথমেই প্রসঙ্গটা এনেছি, আপনার খুব ক্লোজ একজন বন্ধু ছিলেন আমাদের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চাচা। তো চাচার ব্যাপারে একটু শুনতে চাই, একসাথে আপনারা কিভাবে যুদ্ধে গিয়েছেন, কিভাবে যুদ্ধ করেছেন। মহিউদ্দিন চৌধুরীর কথা তো আমি এই সামান্য পরিসরে বলে শেষ করতে পারবো না। আসলে মহিউদ্দিন একজনই হয়। জি, মহিউদ্দিনরা বারবার জন্মগ্রহণ করে না। একসাথে তো যুদ্ধ করেছেন, করেছি। একটু শুনতে চাই স্মৃতিগুলো। আসলে মহিউদ্দিন সাহেবের সাথে যখন ট্রেনিংয়ে যাই, যুদ্ধে যাই, যাওয়ার পরে এক পর্যায়ে এসে মহিউদ্দিন কিন্তু অ্যারেস্ট হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন? অ্যারেস্ট হয়ে যাওয়াতে সে তো বন্দী ছিল, এই জন্য তার সাথে পরে আমরা যুদ্ধের সময় আলাদা হয়ে যাই। বুঝতে পেরেছেন? আলাদা হয়ে তারপরে আমরা চলে যাই আমাদের আমরা ট্রেনিংয়ে যাই। ট্রেনিং করে আমরা ট্রেনিং থেকে তারপরে শহরে ঢুকি। এই শহরেই আমরা গেরিলা অপারেশন করতাম, এই শহরেই আমরা যুদ্ধ করেছি। যখন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের রেসকোর্স ময়দানে, তখন যখন আপনারা যুদ্ধের ঘোষণা শুনলেন, উনি বলছিলেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে একটা উদ্দীপনামূলক একটি ভাষণ উনি দিয়েছিলেন সেদিন, তারপরে আপনারা তো তরুণ ছিলেন তখন আপনারা কিভাবে ঝাঁপিয়ে পড়লেন বা কিভাবে অর্গানাইজ হলেন সবাই? আমার একটা ট্রেনিং ছিল ঢাকায়, জি, PI এর ট্রেনিং ছিল। তো সেটা হচ্ছে মার্চ মাসের ট্রেনিং। আমরা জানি, আমার ঠিক মনে নেই, বোধহয় অধিবেশন শুরু হওয়ার কথা ছিল 3 মার্চ, এই যেতে একটা কথা ছিল, মনে নাই। 1 মার্চে কি 2 মার্চে ইহাইয়া ভাষণ দিলেন যে না, হবে না, অধিবেশন হবে না। জি, আমরা সেদিন ঢাকাতে PI এর ট্রেনিং সেন্টারে আমরা যে কজন বাঙালি ছিলাম, আমরা সেখান থেকেই আমরা বিপ্লব শুরু করেছি। সেখান থেকেই আমরা ওখানকার চেয়ার টেবিল উঠে ভেঙে দিয়ে, বুঝতে পেরেছেন, জাগো জাগো বাঙালি জাগো, বুঝলেন, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এই করে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আমি সেই 1 মার্চে রাস্তায় বেরিয়েছি। রাস্তায় বেরিয়ে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনে তারপরে আমি আপনার চলে এসেছি চট্টগ্রামে। 25শে মার্চের সেই বিভৎস কালো রাতের কথা, হ্যাঁ, আপনি তো চট্টগ্রামে চলে আসলেন। ওই সময়টাতে যখন রাতের বেলা, মানে 26শে মার্চ পড়লো, ঠিক তখন আপনারা কি করছিলেন? আপনারা কিভাবে প্রিপারেশন নিলেন? 25 তারিখের রাত্রে আমাকে যখন আমাদের পাড়া আমার ভাইটারা বললো যে আপনি উঠেন ঘুমের থেকে উঠেন, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে উঠেন। আমি প্রথমে একটু চমকে গেছি, কিরে শুক্রবার দিন হরতাল, এখন এই কি? তারপরে তো আমাদের তখন চট্টগ্রামে এই যে এখন যেটা হোটেল সৈকত পর্যটনের, সেখানে ছিল আপনার, ওইটাকে রেস্ট হাউস বলা হতো, ওইটাই ছিল আওয়ামী লীগের কন্ট্রোল রুম। আচ্ছা, সেই রাত্রে তারপরে আপনার আওয়ামী লীগের কন্ট্রোল রুমে গেলাম। যাওয়ার পথে মাইকিং শুনলাম। মাইকিংটা করছিল আমার এক বন্ধু ছাত্র ইউনিয়নের, তাকে ধরে কতক্ষণ
শাসালাম, এটা কি তোরা কি শুরু করছিস? বলে যে না তুমি জানো না ঢাকাতে এরকম পুলিশদেরকে মেরেছে, আর্মি মেরেছে, তুমি খবর নাও, গিয়ে যাও। তারপরে রেস্ট হাউসে এলাম, কেউ নাই। তখন দেখে যে আপনার 2-4টা আপনার কি বলে যে বোধহয় আর্মির লোক বোধহয় এসে বলছে আওয়ামী লীগের কে আছে এখানে, কে আছে এখানে, সব মেরে ফেলছে। তারপরে আমরা কয়েকজন সেখানে মিলে, আমরা সাথে রেল স্টেশন ছিল, রেল স্টেশনে সব কুলিরা শুয়েছিল, ওই কুলিদেরকে জাগালাম। ওই কুলিদেরকে জাগিয়ে আমরা বললাম যে চলো চলো, আমরা মিছিল করতে করতে আপনার তখন 1602 নম্বর গেটে ছিল এই সেকেন্ড রেজিমেন্টের ক্যান্টনমেন্ট। আমরা হয়তো 10-12 জনই শুরু করেছি, 1600 যেতে যেতে সে রাত্রে 2টা-3টার সময় সেটা প্রায় 100 লোক হয়ে গেছে। এই হলো প্রথম প্রতিরোধ সেই ক্যান্টনমেন্ট থেকে। সে থেকেই যুদ্ধ আরম্ভ, সেই থেকে আর ঘরে ফিরে যায়নি। চাচা আপনি তো থানা কমান্ডারও ছিলেন। হ্যাঁ, আমি আসলে গ্রুপ কমান্ডার ছিলাম, গ্রুপ কমান্ডার ছিলেন। যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার তো ছিলাম। এর মধ্যে অনেকগুলো যুদ্ধে তো চাচা আপনি অংশগ্রহণ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কোনো স্মৃতি কি মনে পড়ে, যে উল্লেখযোগ্য কোনো যুদ্ধের কথা মনে পড়ে, অপারেশনের কথা মনে পড়ে? আমাদের একজন সাথী স্বপন চৌধুরী, ও ধরা পড়ে যায়। ও ছিল আমাদের ওয়্যারলেসটা তার কাছে ছিল। তো ও যখন ধরা পড়ে যায়, ওর সাথে ওয়্যারলেসও ধরা পড়ে যায়। ওয়্যারলেসের সাথে আমাদের বিএলএফের 4টে কানেকশন ছিল, তো সবগুলো ওকে হয়ে গেল। জি। তখন আমার প্রতি দায়িত্ব এলো যে ওই পারের থেকে গিয়ে ওয়্যারলেস এবং কিছু আপনার অস্ত্রশস্ত্র নিয়ে আসতে হবে। তখন আমাদের এই অঞ্চলের অধিনায়ক ছিলেন মান্নান ভাই, মারা গেছেন আমাদের মান্নান ভাই, শ্রমমন্ত্রী ছিলেন। জি। তারপরে তো উনি বললেন যে তুমি প্রিপারেশন নাও, তোমাকেই যেতে হবে। প্রিপারেশন নিলাম অ্যাজ ইফ আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আমাদেরই একজন ছিল, ওনার নামটা ভুলে গেলাম, উনি আমাদিগকে ডাক্তার হিসাবে আইডেন্টি কার্ড বানিয়ে দিলেন। জি। আমার দায়িত্ব হচ্ছে এই ওগুলো ওই পার থেকে নিয়ে আসা। ওগুলা নিয়ে আসতে আস্তে আস্তে এক পর্যায়ে এসে আমরা সীতাকুণ্ড পর্যন্ত এসে আমরা ওখানে আমারগুলো রেখেছি। তো খালি ওয়্যারলেসের তো না, সাথে আরও অনেক অস্ত্রশস্ত্র আছে, ওগুলো আছে, ওগুলো আছে। আমার সাথে আমাকে অ্যাসিস্ট করার জন্য ছিল, ওর নাম হচ্ছে স্বপন আচার্য। সো ও বাংলাদেশ টেলিভিশনে চাকরি করতো, রিটায়ার হয়ে গেছে। তো স্বপন আচার্যকে কি হলো, ওকে রোগী বানিয়ে তারপর ওগুলো আনা হবে। কারণ ওকে বললাম যে দেখো তুমি তো রোগী থাকবে, তারপরে ওকে আমরা এমনভাবে অ্যাম্বুলেন্সের পিছনে এমনভাবে আমরা ব্যবস্থা করে নিয়েছি যাতে সে শুয়ে শুয়ে ওখান থেকে যাতে সে লাইট যেটা লাইট মেশিন গান যেটা সেটা চালাতে পারে যদি প্রয়োজন হয়। তখন হাফিজ জুট মিল ছিল একটা, ওইদিকে হাফিজ জুট মিলের কাছাকাছি যখন প্রত্যেকখানে আছে, হাফিজ জুট মিলের কাছাকাছি আসছে আর ওরা হাত দেখাচ্ছে। ড্রাইভারকে বললাম, ও তখন কিন্তু কাঁপা আরম্ভ হয়ে গেছে। আমি বললাম যে কি দেখো, ছাড় বললেই তুমি ছাড়ে দিবা, তুমি গাড়ি স্টার্ট বন্ধ করবে না, পা একদম ফার্স্ট গিয়ারে তুমি পা দিয়ে রাখো। আর স্বপনকে বললাম 1, 2, 3 বললে তুই ফায়ারিং করবি, তার আগে করবি না। আচ্ছা। বলতে ঠিক আছে। আমার সামনে একটা মাফলার ছিল, মাফলারের নিচে আমার একটা 3-2 পিস্তল ছিল। এ কে হায়? আল্লাহ ইয়ে মারিজ হায়, বসন্ত রোগী আছে, বসন্ত গেছে, যেও না তোমার হয়ে যাবে। বলছে না দেখাও। আরে বাবা कैसे देखाएंगे, तुम तो मर जाएगा, मत पकड़ो। বুঝতে পেরেছেন? বলছে না হাম দেখেগা। তারপরে ও পিছনে যখন যেতে গেল, তখন আমি বললাম যে আমি তিন বললে করবি, কিন্তু আমি এক বলার সাথে সাথে স্বপনে ওখানে ফায়ার করে দিয়েছে। আরও সাথে সাথে করে আমি ওকে বললাম যে আমরা একটু দূরে রেখেছিলাম যাতে ওই ব্যারিকেডটা ভেঙে যেতে পারে আর কি। তারপরে আমরা কি বলে যে ওই ব্যারিকেডটা, ও ড্রাইভার ব্যারিকেডটা চালালো, ব্যারিকেডটা চালাবার পরে তারপরে আমরা চলে গেলাম। আর পিছন থেকে আপনার স্বপন খালি গুলি চালাচ্ছে। ও আর আমি তখন আমার সাথে যে লোকটা ছিল দরজা করার জন্য, ওকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করবো, ওকে ফেলে দিলাম। কিন্তু আস্তে আস্তে আমাদের ও ড্রাইভার এত ভয় পেয়েছে, সে তো সিভিলিয়ান ড্রাইভার, তারপরে এত ভয় পেয়েছে সে এসে আর কিছু দূর এসে একটা বাস ছিল, বাসের মধ্যে গিয়ে হিট করেছে। চাচা আমরা আবারও শুনবো, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান চাচার মুক্তিযুদ্ধের কথাগুলো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথায়। আমরা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান চাচার মুক্তিযুদ্ধের কথাগুলো। চাচার সাথে যখন কথা বলছিলাম, চট্টগ্রামের আরও একজন মুক্তিযোদ্ধাকে আমরা পেয়ে গেলাম আমাদের অতিথি হিসেবে। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা নঈমুদ্দিন আহমেদ চৌধুরী। শুনবো চাচার যুদ্ধজয়ের কথাগুলো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি, ইনশাল্লাহ ভালো আছে। চাচা, আপনি তো চট্টগ্রাম আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে আছেন। আপনার যুদ্ধ জয়ের কথাগুলো শুনতে চাই, একদম 1971 সালের শুরু দিকের কথাগুলো। যেহেতু আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, মূলত আমি 1965 সালেই ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট হই। তখন বয়স কত ছিল চাচা? তখন আমার বয়স ছিল 1965 সালে আমার বয়স ছিল 16 বছর। চট্টগ্রাম শহর ছাত্রলীগের দপ্তর সম্পাদক হই। তখন এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন সাধারণ সম্পাদক, মৌলভী সৈয়দ ছিলেন সভাপতি। আমরা যখন কথা বলছিলাম অফলাইনে, তখন আপনার বেশ কিছু যুদ্ধের মধ্যে অন্যতম একটি যুদ্ধ ছিল যেটা আপনি অংশগ্রহণ করেছেন। এটা যদি স্মৃতি হিসেবে শেয়ার করতেন আমাদের। একটা জিনিস হচ্ছে কি, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে আমাদের বেলাল মাহমুদ, আবুল কাসেম সন্দীপী, আমিনুর রহমান, এরা ছিল, কাজী হাবিবুদ্দিন এবং সে কবি আব্দুল সালাম, আমাদের ফজল ভাই, শওকত, তারপরে আসাদ, এরা ছিল। এখানেও মহিউদ্দিন চৌধুরীর কথা আসে। মহিউদ্দিন চৌধুরীরা সম্ভবত 27 মার্চ ওনারা পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হয়ে যান। মহিউদ্দিন চৌধুরী, মোসলেম উদ্দিন এবং মোহাম্মদ ইউনূস। তখন আমি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ব্যাপারে আপনার বেলাল মাহমুদ, আবুল কাসেম সন্দীপী, মাহমুদ সাহেব আসলো। আসার পর বললো যে আমরা একটা আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলতে চাই। তো আমি মনোনয়ন ভাইকে ডাকলাম, এম এ মনোনয়ন, যিনি আমাদের ছিল, ডাকলাম। ডাকার পর মনোনয়ন ভাই বললো যে আমরা তো এখন ইমার্জেন্সি, এদের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের সাথে বসছি এবং বাংলাদেশ দিলেন, স্টেট ব্যাংক অফ বাংলাদেশের যে প্রধান ছিল তাকেও ডাকা হচ্ছে, রিজার্ভ কি আছে না আছে এই সমস্ত ব্যাপারে কথা বলতেছি। তুমি এদেরকে বলো তো হান্নান সাহেবের কাছে যাওয়ার জন্য এতে। তো অ্যাকর্ডিংলি ওরা হান্নান সাহেবের ওখানে গেল। হান্নান সাহেব 2:10 মিনিটে চিটং বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষণা করলো। তো আমি করলাম, যেহেতু আমরা শুনলাম মহিউদ্দিন ভাইয়ের যখন গ্রেপ্তার হয়ে গেছে, আমি নিজকে একটু করলাম যে আমি বেতার কেন্দ্রের দিকে চলে যাই। ওটা মোটামুটি যেহেতু আমার কোনো প্রশিক্ষণ না, আমি একটু নিজকেও নিরাপদ মনে করলাম, আমার নেতা হিসাবেও একটা হলো। আমি সেদিনই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে গিয়েছি এবং সেই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে আপনার সেখানে আপনার এই যে এখন সুবাদ আলী ভূঁইয়া, তখন ছিল ক্যাপ্টেন ভূঁইয়া, আমাকে অনেকেই এই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে সাহায্য করেছে। এরপর হলো কি, বিপ্লবী বেতার কেন্দ্র যখন 2 তারিখ বা 3 তারিখে এটা যখন করলো, করার পর আমি আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। আমার বাড়ি হলো ফেনী জেলায়, ফেনী জেলায় পরশুরাম এবং বেলোনিয়া সীমান্ত এলাকা। তো ওখানে যাওয়ার পর আমরা ব্যাক করে চলে গেলাম এতে 14 গ্রামে ইন্ডিয়ার বর্ডার ভিতর দিয়ে গেলাম। ভিতর দিয়ে যাওয়ার পর আবার আমরা বেশ কয়েকজন আপনার কাজী সিরাজ, কাজী ফরাদ, কাজী রেজাউল কবির, কাজী জাফর, এই যে কাজী জাফর যে ছিল, এরা সহ ওইখানে 14 গ্রামে চিওরাতে যখন একবার পাক হানাদাররা হামলা করার পর সবাই এলাকা থেকে এবার ইন্ডিয়াতে চলে আসতে হলো। আমরা ইন্ডিয়াতে চলে আসলাম। ইন্ডিয়াতে চলে আসি আমরা নেহাননগর বলে একটা জায়গাতে অবস্থান নিলাম। কাজী জাফর ওরা চলে গেল, আমরাই কয়েকজন ছিলাম। আমাদের সাথে আবার সেখানে নেহাননগরে ব্রিগেডিয়ার হামিদুর রহমান মিরন, সে তখন 2nd লেফটেন্যান্ট হিসাবে ছিল। সে এবং জাফর ইমাম এরা একই বেসমেটের মতো ছিল। এখন জাফর ইমাম যুদ্ধকালীন সময় ক্যাপ্টেন জাফর ইমাম হিসাবে পরিচিতি লাভ করলো। তখন
একদিন জাফর ইমাম আসলো, নেহাননগরে আসলো, যে আপনারা ইয়ং মানুষ, আপনারা কেন বসে রয়েছেন কেন? তখন আমি আমার পরিচয় দিলাম, সবাই সবার পরিচয় দিল। দেওয়ার পর হ্যাঁ, তো এই হামিদের সাথে তার পরিচয় আছে। তুমি কেন এখানে বসে রয়েছো, তুমি যুদ্ধে চলো। তুমি আমার অধিনায়ক হইবে, আমি তোমার সাথে যুদ্ধ করবো। আমিও তো সেম র্যাঙ্ক এস্টার, তুমি আসো না। এটা নিয়ে অনেক কথাবার্তা হওয়ার পর আপনার সে পরবর্তী সময় গেছে। এখন ওই দিন শালদর বাজার বলে একটা এলাকা আছে, সেখানে পাঞ্জাবিদের একটা ক্যাম্প আছে। ওই ক্যাম্পে মর্টার অপারেশন করা হবে। আচ্ছা, এখন মর্টার অপারেশন করা হবে। আমরা তো বললাম ভাই আমরা তো এগুলো কিছু জানি না। হ্যাঁ, আপনাদের কিছু জানতে হবে না, প্রশিক্ষণ নেন নাই? আমি ওইভাবে আমার কোনো, আমি স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের এই হিসাবে আছে। তো কিন্তু আমি প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে আমার জড়িত। হ্যাঁ, তারপরে আপনার করার পর বলো যে আপনাদের একটু দরকার নাই, একটা মর্টার অপারেশন করতে হলে যেই ধরনের সাহায্য সহযোগিতার দরকার, যেমন গোলা বারুদগুলো নিয়ে যাওয়া, গুলিগুলো নিয়ে যাওয়া, ওইখানে একটা প্লেসিং ঠিক করে দেওয়া, সাহায্য সহযোগিতা, এই 4-5 জনকে এরা ব্যবহার করলো। আমরা সেখানে সরাসরি এই কাজ। এখান থেকে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথা অনুষ্ঠানটি। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত বিজয়ের কথায়। শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা নঈম চাচা এবং শাহজাহান চাচার মুক্তিযুদ্ধের কথাগুলো। আমরা আবার ফিরে যাচ্ছি তাদের কাছে। শাহজাহান চাচা, যখন যুদ্ধ প্রায় শেষ, একদম 16ই ডিসেম্বর বিজয়ের উল্লাস, আপনারা কিভাবে সেটা উদযাপন করেছেন? যে কোনোভাবেই আমাদিগকে অন্তত 24 ঘন্টার জন্য চিটাগংকে স্বাধীন করতে হবে। আচ্ছা, বিকজ চিটাগংয়ের একটা স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স ছিল, চিটাগংয়ের একটা গেটওয়ে আছে। জি, মানে চিটাগং থেকে বেরোতে হলে অন্য কোনো দেশের উপর দিয়ে যেতে হয় না। আচ্ছা, বিকজ দ্য সি ইজ হিয়ার। হ্যাঁ হ্যাঁ। এবং তখনকার দিনে পাকিস্তান টাইমে চিটাগং ওয়াজ দ্য অনলি ডিস্ট্রিক্ট যে ফুডে সেলফ সাফিসিয়েন্ট ছিল। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই জন্যই বললো যে তোমাদেরকে সব রাস্তাঘাট, ব্রিজ ঢাকার থেকে যেগুলো আসছে সবগুলোকে ধ্বংস করে দিতে হবে। ঢাকার থেকে যাতে কোনো পাকিস্তানি আর্মির রিএনফোর্সমেন্ট আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমার প্ল্যানিংয়ের মধ্যে 15 তারিখ দিবাগত রাত্রে কোতোয়ালি থানায় অ্যাটাক করব আমি। আচ্ছা, এবং সেই প্ল্যানিংটা প্রায় 15 দিন আগের থেকে করা হয়েছে।
আমরা রেকি করেছি, কখন কে থাকে, কটার সময় কে থাকে, এই থাকে সেই থাকে, সব কিছু নিয়ে আমরা 15 তারিখে আমরা করব। আজান দেওয়ার 1 ঘন্টাখানিক আগেই অপারেশন শেষ করতে হবে। এই করে আমরা সব কিছু করে যখন ওদেরকে যখন দেখি শুনছান কোতোয়ালি থানার মধ্যে সে কোনো ব্যস্ততা নেই, বিনা বাধায় আমি কোতোয়ালি দখল করে ফেললাম। আচ্ছা, বাহ। বুঝতে পেরেছেন? দখল করে বললাম, ওরা হাত ধরে যে তুম লোক তো স্বাধীন হয়ে গিয়ে কেউ হাম লোক কো মার রা এই সে করা যায় না তেন। তো আমার ওই যে মারা গেছে আমাদের এমপি ছিল বাদল, হ্যাঁ বাদল ছিল আমার মানে আমার সাথে, ও ছিল আরভি, ও 16 তারিখ তো হয়ে গেছে তখন অলরেডি। বাদলকে বললাম যে বাদল চল আমরা রেডিও স্টেশন দখল করি। আচ্ছা, বুঝতে পেরেছেন? তারপর আমরা একটা গাড়ি ছিল, ওই গাড়ির মধ্যে আমরা সবাই 5-6 জন উঠে আমরা সেই 16 কাছে রেডিও স্টেশন, ওইখানে কালুরঘাটের কাছে, ওখানে আমরা গেলাম। ওখানেও সেই এক হাতে সারেন্ডার। বাট এখানে একটা কথা আছে, বাদল একটু ইয়ং ছেলে ছিল, ইউনিভার্সিটির ছেলে ছিল, ওর গলাটা মোটা ছিল, এই ছিল সেই ছিল, আর আমি সারাদিন ক্লান্ত ছিলাম। বাদলকে বললাম যে বাদল তুই মাইক নে ঘোষণা করে দে আজকের থেকে আমরা স্বাধীন। আচ্ছা, বাদল তখন ওই 16ই ডিসেম্বর রেডিও কালুরঘাট থেকে সে 2 মিনিটের একটা ভাষণ দিয়েছিল। বাহ, চমৎকার। আজকে আমরা স্বাধীন হয়ে গেছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ স্বাধীন। চমৎকার চমৎকার। এই যে চাচা স্বাধীন হলো, তখন বাড়িতে ফিরে আসলেন, আপনার বাবা মার অনুভূতিটা কি ছিল বা কেমন দেখলেন তাদেরকে তখন? এপ্রিলের 8-9 তারিখ বা 9-10 তারিখের দিকে আমরা তখন চিটাং টাউন থেকে সত্যি আমরা তখন কালুরঘাটের ওইদিকে বোয়ালখালীতে চলে গেছি। বোয়ালখালীতে তখন আমরা পূর্ব গোমদণ্ডী একটা জায়গা আছে, সেখানে আমরা অবস্থান নিয়েছি। যেই দিনের ঘটনা বলছি, সেদিন আমাদেরই এক লোক, নামটা ভুলে গেলাম, ও পাকিস্তানিদের মোটর শেলে ওরে হাতটা চলে গেছে। তো ওকে তখন ওই যে কমিউনিটি সেন্টারগুলো ছিল, সেখানে আমাদের সাথে নার্স ছিল, ফার্স্ট ইয়ারের ডাক্তার ছিল, এইচুলিস্ট ছিল, ওকে আমরা ফার্স্ট এড করছি। জি, ওই এলাকাটা ছিল আবার আমার বন্ধু, আমারই কুতুবুদ্দিন, আমার সহযোদ্ধা, আমার গ্রুপে ছিল, ওর মামার বাড়ি, ওর মামা ছিল ওই এলাকার চেয়ারম্যান, এই ওনার নাম ছিল কাজী আফসারউদ্দিন, উনি চেয়ারম্যান ছিল। সেই সুবাদে আমাদেরকে সবাই চিনতো ওর মামার বাড়ি বলে। শাহজাহান ভাই গরম পানি লাগবে, যে গরম পানি নিয়ে আসছি, নিয়ে এসে ওদেরকে দিচ্ছি। শাহজাহান ভাই একটা শুকনো কাপড় লাগবে, এক বাড়িতে যাচ্ছি, ওদের বাড়ি থেকে শাড়ি নিয়ে আসছি। আমি সাথে সাথে খেয়াল করছি একটা নেংটি পড়া ছেলে আমার সাথে সাথে ঢুকছে, আবার বেরোচ্ছে, সাথে সাথে ঢুকছে বেরোচ্ছে। এক পর্যায়ে বোধহয় ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তখন সে কেঁদে উঠেছে একটা শব্দ বলে। ওইটা শোনার পরে আমার সিট দাঁড়া কেঁপে উঠেছে, আরে এই আওয়াজকে দিল, এটা আমার ছোট ভাই আমাকে ডাকে। আমার তো ডাটার মধ্যে নাই, ওরা হচ্ছে সেই আপনার কি বলা যায় ইয়েতে নালাপাড়া কামাল গেটে আমার ফ্যামিলি থাকে, ওরা বোয়ালখালীতে কি করবে? আমি তো আপনাকে বললাম না, আমি 25 তারিখ থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি, আমি আর বাড়িতে ঢুকি নাই। তুই এখানে কেন? ও হার্ডলি তখন 3 বছর হয়, বোধহয় 3 বছর হবে। বলছে আমি তো আপনাকে দেখেছি, আমি তো এই জন্য আপনাকে ভাঙ্গা কথা বলছে। আমার সেই ভাই এখন বাংলাদেশ বিমানের জেদ্দার স্টেশন ম্যানেজার শাহরিয়ার, বুঝতে পেরেছেন? তারপরে কোথায় আছিস? পরে সে আমাকে নিয়ে গেল পিছনে কতগুলো কমিউনিটি সেন্টার মধ্যে, আমার মা, বোন, ভাই, আরো যারা আছে তারা সবাই, বুঝতে পেরেছেন? এই অবস্থা, দারুণ একটা উৎসবমুখর অবস্থা। তখন আমি বললাম যে না, আমি এদেরকে বাড়িতে রেখে আসবো। আচ্ছা, বুঝতে পেরেছেন? সেই আমি ওদেরকে বাড়িতে রেখে এসেছি। রেখে আসার পরে আমি আবার ট্রেনিংয়ে চলে যাই। আগরতলাতে গেলাম। মণি ভাই তো আমার বড় ভাই ছিলেন, আমাদের নেতা ছিলেন, বুঝতে পেরেছেন? বন্যান ভাই, মণি ভাই মিলে আমাকে ওই দেরাদুনের প্লেনে তুলে দিল তান্ডুয়াতে ট্রেনিং করার জন্য, বিএলএফে ট্রেনিং করার জন্য। সেখান থেকে ট্রেনিং করে আসলাম। এসে যুদ্ধের সময় কিন্তু বাপ মাকে খোঁজ করেছি, পাইনি, কারণ ইট ওয়াজ ভেরি রিস্কি, বুঝলেন না, কোথায় যাবো না যাবো। স্বাধীনতার পরে খবর পেলাম যে কি অমুক জায়গাতে তোমার বাবা মা আছে, হয়তো তারপরে কি তাদের সাথে দেখা করেছেন? তারপরে তো আর কিছু বলারই নাই, বুঝলেন না, শুধু মানে ঐতিহাসিক এই ব্যাপার আর কি। ধন্যবাদ চাচা। নাইম চাচার কাছে শুনবো, একদম 16ই ডিসেম্বর যেদিন স্বাধীন হলো দেশটা, আপনারা পরিবারের মানুষজন তখন কি করলেন? বাবা মা মিলে সবাই মিলে কি করলেন? 16ই ডিসেম্বর দেশ যখন স্বাধীন হয়, তখন এই যে আমাদের সিএনসি স্পেশাল জাহাঙ্গীর আসলো, আমার সাথে যোগাযোগ হলো। যোগাযোগ করার পর বলো যে চলো আমরা ইন্ডিয়ান আর্মিদেরকে রিসিভ করি, ক্যান্টনমেন্টে নিয়ে যাব। ঢুকার পর আমরা যখন ক্যান্টনমেন্টে ঢুকি, ওদের ওই ব্রিগেডিয়ারের যে ক্যান্টনমেন্টের চার্জ যে ছিল, তার অফিস পর্যন্ত যাচ্ছি, মানে আমাদের গাড়ি দেখে পাকিস্তানি আর্মিরা সব আর্মস তুলে ফেলছে। তখন ইন্ডিয়ান আর্মি
যে ছিল আমাদের পিছনের গাড়ি, বলো যে তোমরা পিছনে থাকো, আমরা সামনে যাই। তাই ওরা সামনে যাওয়ার পর ওরা ডাউন করে ফেললো। এই ক্যান্টনমেন্টে আমাদের নারীদের উপর নির্যাতন করা হয়েছে, সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। দর্শক, বিজয়ের কথা আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এইচ এম রানা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই উজ্জীবিত শুভ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।